হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কিনা নিশ্চিত নয় বিজিবি। মস্তিষ্ক ছাড়া অন্য অঙ্গগুলো এখনও নিয়ন্ত্রণযোগ্য হাদির। ভারতের নিরাপদ আশ্রয়ে বসে জুলাই বিপ্লবীদের টার্গেট কিলিংয়ে লিপ্ত হাসিনা। ১৬ ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা। পিলখানা হত্যাকাণ্ড ঘটাতে ভারতের কাছে সামরিক অভিযানের অনুরোধ করেছিল হাসিনা। গোপন তথ্য ফাঁস করলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনুল আহমেদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত হামলাকারীরা ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে এমন তথ্য এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। তবে সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে সীমান্ত জুড়ে তৎপরতা জোরদার করা হয়েছে। এদিকে রোববার রাতে বারোমারি এলাকা থেকে আরও এক মানব পাচারকারী বেঞ্জামিন চিরানকে আটক করেছে বিজিবি। তাকে ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ নিয়ে এখন পর্যন্ত বিজিবি 4 জনকে গ্রেপ্তার করেছে বলে জানান সেক্টর কমান্ডার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে অবতরণ করেছে। জানা গেছে 4 ঘন্টা উড্ডয়নের পর এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর বিমানবন্দরে পৌঁছালে সেখান থেকে ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হবে। ঢাকার এভারকেয়ার হাসপাতাল ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা ওসমান হাদির শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তার দীর্ঘ এই সফরে সম্মত হয়েছেন। জুলাইয়ের এই অগ্রনায়কের মাথায় গুলি লাগায় মস্তিষ্ক ছাড়া শরীরের অন্য অঙ্গগুলো এখনও নিয়ন্ত্রণযোগ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান। হাদির গুলিবিদ্ধ যে মস্তিষ্ক, সেটা ছাড়া বাকি অর্গানগুলো কিডনি, হার্ট এবং রেসপিরেশন, এর 3টি ক্ষেত্রে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণযোগ্য বলা যেতে পারে। বিভিন্ন ঔষধ আর অক্সিজেনের মাধ্যমে এগুলোকে মোটামুটিভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আসন্ন ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে দেশব্যাপী নাশকতার পরিকল্পনা হাতে নিয়েছে। নিরাপত্তার স্বার্থে পরিচয় গোপন রাখার শর্তে ছাত্রলীগের একাধিক সূত্র দাবি করেছে ওই দিন দেশের ৬৪ জেলায় একযোগে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার কৌশল চূড়ান্ত করা হয়েছে। সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে নাশকতার দায় জঙ্গি গোষ্ঠী বা উগ্রবাদী শক্তির ওপর চাপিয়ে দিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করা। এতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে রাষ্ট্রযন্ত্রকে চাপের মুখে ফেলা এবং আন্তর্জাতিক পরিসরে বিভ্রান্তিকর বার্তা দেওয়ার চেষ্টা করা হতে পারে। ছাত্রলীগের এই সূত্রগুলো আরও দাবি করেছে পরিকল্পনার অংশ হিসেবে গান পাউডার ব্যবহার করে অগ্নিসংযোগের ছকও তৈরি করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি ভবন ও বিভিন্ন স্থানে থাকা গাড়িকে লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রয়োজনীয় উপাদান সংশ্লিষ্টদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে বলেও তারা দাবি করেছে। সূত্রগুলো বলছে এসব উপাদান ছোট ছোট দলে ভাগ করে রাখা হয়েছে যাতে একসঙ্গে বড় ধরনের ঘটনা না ঘটিয়ে বিচ্ছিন্নভাবে আতঙ্ক সৃষ্টি করা যায় এবং পরে সেগুলোকে আকস্মিক বা জঙ্গি হামলা হিসেবে উপস্থাপন করা সহজ হয়। ছাত্রলীগের ওই সূত্রগুলো জানায় সাম্প্রতিক সময়ে দলের বিভিন্ন অভ্যন্তরীণ অনলাইন গ্রুপ ও এনক্রিপ্টেড যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশনা ছড়িয়ে দেওয়া হচ্ছে। জেলা ও মহানগর পর্যায়ের কিছু সাবেক নেতাকর্মীকে স্লিপার সেল আকারে প্রস্তুত থাকতে বলা হয়েছে বলেও তারা দাবি করেছে। সূত্রের দাবি অনুযায়ী পরিকল্পনার অংশ হিসেবে ছোট পরিসরে বিস্ফোরক ঘটিয়ে তাৎক্ষণিকভাবে আতঙ্ক ছড়ানো, এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাজানো তথ্য ও গুজব ছড়িয়ে দায় অন্যদের ওপর চাপানোর কৌশল নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে বিজয় দিবসের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিনে এ ধরনের ঘটনা ঘটলে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি আরও গভীর হবে এমন হিসাব থেকেই পরিকল্পনাটি করা হচ্ছে বলে অভিযোগ। এদিকে একই সঙ্গে ভিন্ন কৌশলে আরেকটি কর্মসূচি সামনে আনার পরিকল্পনাও নেওয়া হয়েছে। ছাত্রলীগের সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি ১৬ ডিসেম্বরকে ঘিরে বিজয় শোভাযাত্রা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে একদিকে রাষ্ট্রীয় উৎসবের আবরণ তৈরি করা যায়, অন্যদিকে সম্ভাব্য বিশৃঙ্খলা বা সহিংসতার দায় বিভ্রান্তিকরভাবে আড়াল করা সম্ভব হয়, যাকে তারা এক ঢিলে 2 পাখি কৌশল হিসেবে বর্ণনা করছে। সূত্রের দাবি অনুযায়ী এই কর্মসূচিটি সচেতন নাগরিক সমাজ চট্টগ্রাম ব্যানারে বাস্তবায়নের চেষ্টা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টারে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা শিরোনামে কর্মসূচির সময়স্থান উল্লেখ করা হয়েছে। পোস্টারটিতে লাল সবুজ রঙের পটভূমিতে বিজয়ের প্রতীকী দৃশ্য ব্যবহার করা হয়েছে, যা সাধারণ নাগরিকদের কাছে একটি স্বাভাবিক সাংস্কৃতিক কর্মসূচি হিসেবেই প্রতীয়মান হতে পারে। ছাত্রলীগের সূত্রগুলোর ভাষ্য এই পোস্টার ও কর্মসূচি ছড়িয়ে দেওয়ার কাজে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
তাদের মধ্যে সাজ্জাদ হোসেন হৃদয় নামের একজনের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকে পোস্টারটি শেয়ার করে প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি ভারতীয় বামপন্থী কিছু সংগঠন বা গোষ্ঠীর অংশগ্রহণের সম্ভাবনার কথাও প্রচারের অংশ হিসেবে উল্লেখ করা হচ্ছে বলে সূত্রগুলো দাবি করেছে, যাতে কর্মসূচিটিকে আন্তর্জাতিক সংহতি বা প্রগতিশীল আয়োজন হিসেবে উপস্থাপন করা যায়। পিলখানায় গণহত্যার পর তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনুল আহমেদ জানিয়েছিলেন, সশস্ত্র বাহিনী সরকারের সিদ্ধান্তের বাইরে গেলে ভারত বাংলাদেশের সামরিক অভিযান চালাতে পারত এবং সেক্ষেত্রে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে যেত। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর সমর্থনের ওপর ভরসা করতে পারছিলেন না এবং ভারতের কাছে নিরাপত্তার সহায়তা চেয়েছিলেন। ভারতীয় প্যারাট্রুপাররা ঢাকায় অবতরণ করে প্রধানমন্ত্রীর বাসভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিরাপদ করার জন্য প্রস্তুত ছিল। ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীও হাসিনার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। মইনুল আহমেদ জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রদত্ত সাক্ষ্যে গবেষক অবিনাশ পালিওয়ালের প্রবন্ধের উদ্ধৃতি দিয়ে এসব কথা বলেন এবং উক্তিগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করেছেন। জেনারেল মইন বলেন, তিনি উড়া খবর পাচ্ছিলেন সশস্ত্র বাহিনী সরকারের সিদ্ধান্তের বাইরে গেলে ভারত বাংলাদেশের সামরিক অভিযান চালাতে পারে। যদি ভারতীয় বাহিনী আসতো তাহলে তাদের আর ফেরত যাওয়া সম্ভব হতো না। এবারের ঘটনা ঘটলে থিংস উড হ্যাভ বিন ডিফারেন্ট হতো এবং তা আমাদের জন্য উড হ্যাভ বিন ভেরি ভেরি ব্যাড হতো। হাসিনা নিজেকে হুমকির মুখে মনে করেছিলেন এবং সেনাবাহিনীর সমর্থনের ওপর ভরসা করতে পারছিলেন না। সান্ধুর স্মৃতিতে আছে তিনি ভারতের কাছে সাহায্য চেয়েছিলেন, আর সে কারণে আমরা ঢাকায় অবতরণের পর যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থেকে নির্দেশনার অপেক্ষায় ছিলাম। হত্যাকাণ্ড শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই শেখ হাসিনা দিল্লিতে তার ঘনিষ্ঠ মিত্র কংগ্রেস নেতা ও সদ্য নিয়োগপ্রাপ্ত অর্থমন্ত্রী প্রণব মুখার্জিকে ফোন করেন। পরিস্থিতি শুনে মুখার্জি সাড়া দেওয়ার আশ্বাস দেন। ঢাকার পক্ষ থেকে পাঠানো এই SOS বার্তায় প্যারাট্রুপার মোতায়েন শুরু করে এবং পররাষ্ট্র সচিব শিবশঙ্কর মেননকে দ্রুত যুক্তরাজ্য, জাপান ও চীনের দূতদের সঙ্গে যোগাযোগ করে হাসিনার পক্ষে সমর্থন আদায়ে তৎপর হতে উদ্বুদ্ধ করে। কালাইকুণ্ডা ছাড়াও জোরহাট ও আগরতলার প্যারাট্রুপারদের মোতায়েন করা হয়েছিল। আদেশ পাওয়া গেলে 3 দিক থেকেই ভারতীয় সেনারা বাংলাদেশে প্রবেশ করত। লক্ষ্য ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এবং তেজগাঁও বিমানবন্দর নিরাপদ করা। এরপর প্যারাট্রুপাররা প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবনের নিয়ন্ত্রণ নিত এবং হাসিনাকে নিরাপদ স্থানে সরিয়ে নিত। অভিযানের তত্ত্বাবধানে থাকা ব্রিগেড কমান্ডার সক্রিয় যুদ্ধে ব্যবহারের জন্য নির্ধারিত ফার্স্ট লাইন গোলাবারুদ বিতরণ শুরু করেন। অবিনাশ পালিওয়াল বাংলাদেশে নিযুক্ত তৎকালীন ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর উদ্ধৃতি দিয়েছেন, যিনি বলেছিলেন, আমরা কিছু বাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছিলাম এবং হাসিনাকে জানিয়েছিলাম তার নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আগামী দিনগুলোতে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়তে পারে উল্লেখ করে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে সতর্ক বার্তায় পরামর্শ দেওয়া হয়েছিল। এক নিরাপত্তার সতর্ক বার্তায় যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে,